আমি প্রথমেই শুরু করতে চাই খুব ছোট্ট কিছু এলিমেন্ট একটা সংখ্যা নিয়ে বা নাম্বার নিয়ে। তখন আমি একটা রিসার্চ করছিলাম, সেই রিসার্চের মধ্যে কতগুলি সংখ্যা আমি পেয়েছি, নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলিতে আপনার সাথে শেয়ার করতে চাই। 39, 26, 82, সেগুলো নিছক কোনো এলোমেলো সংখ্যা নয় বা নাম্বার নয়। আমি যখন 39-এর কথা বলি, প্রতি 39 সেকেন্ডে একটা করে সাইবার অ্যাটাক বা একটা ব্রিচ হয়, সাকসেসফুল ব্রিচ। আমি যদি বলি 26-এর কথা, আমাদের যতগুলি ওয়েবসাইট আছে তার 26% ওয়েবসাইট ইজ বিং কম্প্রোমাইজড ইন এ মান্থ। আর যেই 82-র কথা আমি বললাম, সেই 82 হচ্ছে 82% ব্রিচেস অকার ডিউ টু দ্যাট হিউম্যান এরর। এই হিউম্যান এররটা আসে কোথা থেকে? এই অ্যাওয়ারনেস অভাবের তরফ থেকেই হিউম্যান এররটা হয়। আমরা জানি না। সাপোজ আমার কাছে একটা মেইল এসছে, সেই মেইলের মধ্যে একটা ম্যালিসিয়াস লিঙ্ক এসছে, বলছে আমি মিলিয়ন মিলিয়ন ডলার আমি ওন করেছি, রাইট? সেটা দেখার সাথে সাথে আমরা অনেকেই ইন্টারেস্টেড হয়ে ক্লিক করে ফেলি লিঙ্কটাই। দেন এ ম্যালওয়্যার প্যালট has been delivered to my machine and I'm compromised. একটু আগে মহসিন ভাই একটা কথা বলছিলেন যে মেইলের থ্রুতেই ম্যাক্সিমাম অ্যাটাক হয়, রাইট? দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। আমরা যখন এখানে বসে ডিসকাশন করছিলাম, তখন ডিসকাশনের একটা পয়েন্ট ছিল পাসওয়ার্ড নিয়ে। আমরা সবাই খুব, আমাদের এই হলে যারা আছেন অনেকেই হয়তো আমাদের কারো পছন্দের জন্ম তারিখটাকে পাসওয়ার্ড হিসাবে ইউজ করি, অথবা ইউজ করি কি আমার পছন্দের কোনো একটা গাড়ি ইউজ করছি, সেটাই একটা পাসওয়ার্ড, রাইট? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা হচ্ছিল। তো এই অ্যাওয়ারনেসের জায়গায় আমি যে জিনিসটা যুক্ত করতে চাই, যে পাসওয়ার্ডটা এমন হওয়া উচিত যেটা আমি খুব ইজিলি মনে রাখতে পারবো, বাট ইট উড বি হার্ড টু গেস। মহসিন ভাই এটা নিয়ে একটা হিন্টস দিলেন, আমার খুব ভালো লেগেছে। উনি বলছিলেন যে আমার পছন্দের যে কোনো একটা কিছু, একটা অনেক বড় গানের লাইন আমার পাসওয়ার্ড হতে পারে। ওকে, অনেকে আরও অনেক ফ্রেজের কথা বলছেন, সিনেমার ডায়লগ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট এই পাসওয়ার্ডটাই যেন আমরা একটু সিকিওর করার চেষ্টা করি আমার তরফ থেকে অ্যাজ এ সিঙ্গেল ইউজার। আমার কাছে এমন কোনো মেইল ডেলিভারি হলো যেটার মধ্যে কোনো একটা লিঙ্ক আছে, সেটাকে আমি যেন টক করে ক্লিক না করে ফেলি। আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসলো, আমি সাথে সাথে একটা লিঙ্কে ক্লিক করে ফেললাম, আর আমি কম্প্রোমাইজড। মহসিন ভাই একটু আগে কথা বলছিল যে না, আপনাকে ফোন করে জিজ্ঞেস করছে বা একটা মেসেজ পাঠাচ্ছে আমি একটা সমস্যায় পড়েছি, আমাকে দয়া করে কিছু টাকা পাঠান। আপনি হয়তো চেনেন তাকে, নেক্সট ক্রস চেকটা করেন, রাইট? সো আজকের এই প্রোগ্রামে আমি এটা বলেই শেষ করতে চাই। আমি একটু আগে ওখানে একটা উপপাদ্য দেখছিলাম, যখন একটা ভিডিও ক্লিক চলছিল তার তলায় লেখা থিঙ্ক বিফোর ইউ ক্লিক অর থিঙ্ক বিফোর ইউ শেয়ার। সবাইকে অনুরোধ করবো এই অ্যাওয়ারনেসের যাত্রাটা এভাবে করেই শুরু হোক। একটা চাইনিজ প্রভাব দিয়ে শেষ করতে চাই, যে একটা লম্বা জার্নি শুরু হয়, 1000 miles অফ জার্নি শুরু হয় উইথ এ সিঙ্গেল স্টেপ। সো সিঙ্গেল স্টেপটা আমাদের মতো করে আমরা ঠিক করি অ্যাওয়ারনেসের। হয়তো আমার পাসওয়ার্ডটা আমি স্ট্রং করব, অথবা কোনো একটা লিঙ্কে ক্লিক করার আগে আমি দ্বিতীয়বার তৃতীয়বার চিন্তা করে তারপর ক্লিক করব। দ্যাটস অল। আমি স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যে আমরা আমাদের কিছু ভিউজ, কিছু পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ। ধন্যবাদ শুভঞ্জন কৃষ্ণ ভট্টাচার্যকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে মঞ্চে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি ফাইজুল লতিফ চৌধুরীকে, ইকোনমিস্ট অ্যান্ড রাইটার। আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি, আমার যে পার্সপেক্টিভ সেটা আরও সিরিয়াস। সেটা বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটা ঘটেছিল, প্রায় $1 বিলিয়ন চলে যাওয়া। আমরা যখন প্রথম 1992-3-তে চিটাগং কাস্টম হাউসে এসিকিউডা ইনস্টল করি, এসিকিউডা হচ্ছে একটা অটোমেশন প্রোগ্রাম ডেভেলপড বাই আংটাদ। তখন থেকে এখনো পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি যে আমাদের নিজের লোকেরাই তারা অনেক সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়ায়।
কীভাবে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি হয়তো সিস্টেম ম্যানেজার, কিন্তু আমার বড় পদবি আছে, মাইট বি আই এম সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, প্রজেক্টের হেড করছে, কিন্তু আমি ঠিক কম্পিউটার কনভার্সেন্ট না। এই জন্যই আমার কোনো কম্পিউটার অপারেটরকে বা কোনো প্রোগ্রামারকে হয়তো পাসওয়ার্ডটা দিয়ে রেখেছে। দিয়ে রাখার ফলে যেটা হচ্ছে, এটা ঠিক সাইবার রিলেটেড না, বাট ইট সিকিউরিটি রিলেটেড, যে হাউ ইনফরমেশন টেকনোলজি সিস্টেমস আর কম্প্রোমাইজড ফ্রম উইদিন, সেটা জাস্ট টু অ্যাড অ্যানাদার পার্সপেক্টিভ, আইল বি ভেরি শর্ট। তারপরে আমরা এটা প্রথম সিমটম যখন টের পাই, সেটা হচ্ছে যে হঠাৎ দেখলাম যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাকিউমুলেটেড লট অফ মানি, ঢাকা শহরে ফ্ল্যাট কিনছে, তার সারা জীবন ইনকামের 10 গুণ ইনকাম সে অ্যাকিউমুলেট করেছে। এখন এটা আরেকটা পার্সপেক্টিভ, আমরা যেটাকে আপনারা বলেন ম্যাথ পিপল, ম্যাথ কিংবা পিপল, তো সেটা ছাড়াও যারা আমরা সিস্টেমগুলি সংস্থাপন করছি তারা এবং অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছি, আমার মনে হয় না যে আমাদের অন্তত গভর্নমেন্ট সেক্টরে যথেষ্ট দক্ষতা আছে। আমরা বিদেশি কোম্পানিগুলোকে অকাতরে জায়গা দিচ্ছি, কাজ করার জন্য বাধ্য হচ্ছি, তারাও যে আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে তা নয়। আমি বিভিন্ন প্রজেক্টের ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আংটারের সঙ্গে মানে তথাগত এডিবি কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। আই এম নট রিয়েল আইটি গাই, আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ইন্টারফেস ওয়ার্কস। এখন যে প্রজেক্ট ম্যানেজার সাহেব বা প্রজেক্ট ডিরেক্টর সাহেব তাকে দেওয়া হয়েছে, কারণ আর কাউকে পানিশ করা যায় না, মানে অতএব তিনি তার কম্পিউটার অপারেটর বা সিস্টেম প্রোগ্রামারকে দিয়েছেন, এবং সে বেচারা হয়তো সিস্টেমের মধ্যে একসময় ঢুকলো, সকাল 9টায় ঢুকে, ধরা যাক সিডিএসও, ক্রুড ডিকনসিগ সয়াবিন অয়েল, সেটা রেট অফ ডিউটি 50%, সেটাকে সে 20% করলো, 25% করলো। তারপর একটা দ্রুত একটা 5000 মেট্রিক টন সিডিএসের খালাস হয়ে গেল 10টার মধ্যে। আবার সে সিস্টেমে ঢুকে সেটাকে রেস্টোর করে দিল, আবার 50% করে দিল, মানে ক্লিন চেট। এখন যখন যদি ধরা পড়ে, কারণ হচ্ছে এটার মধ্যে একটা অ্যাকাউন্টেবিলিটি কনসপিরেসি থাকে, যিনি ধরার লোক তিনিও এটার পার্ট হয়ে যান এক সময়, বিকজ দি অ্যামাউন্ট ইনভলভ, জাস্ট ইমাজিন 5000 মেট্রিক টনস অফ সিডিএসও, তার ডিউটি রেট 50% থেকে 25% করে দেওয়া হলো, এবং যিনি ধরবেন তিনিও মোরালি ভালনারেবল। তাকে যদি দেওয়া হয় যে স্যার এই 1 কোটি টাকা রাখেন, সেটা উনি সাপ্রেস করে যান, এটা একটা সমস্যা। তো আমি অত্যন্ত খুশি যে মুস্তাফিজ যে কাজটা লিডারশিপ নিয়ে কাজ করছে, এটা আমি অ্যাপ্রিশিয়েট করি। আমি সবসময় আসতে পারি না, অনেক এনগেজমেন্ট থাকে, বাট আজকে আই মেড ইট এ পয়েন্ট, আই ওয়াজ ইন বিসিএস ইন্টারভিউ ইন পিএসসি, এবং মানে রিয়েলাইজ যে 3-4টার মধ্যে মানে যে কজন ক্যান্ডিডেট আইল বি ডান, আমি তখন তাকে SMS করেছি যে আজকে হয়তো আমি অনেক দিন পরে আপনাদের সাথে যোগ দিতে পারবো। তো আমি একটা ঠিক সাইবার না, কিন্তু সিকিউরিটি প্রবলেমগুলো যে ফ্রম উইদিন কাজ করে অর্গানাইজেশনের ভিতর থেকে, এবং সেটা আমাদেরকে যে টিটু বলছিলেন যে আমরা আসলে আমাদের কেভি, এমনকি আর্মির সিগন্যালসের কথাও আমি বলবো যে তারাও হয়তো বা এতটা বোঝে না, যে কয়েকজন হয়তো মুষ্টিমেয় লোক সিকিউরিটির বিষয়টা আমরা বুঝি বা বোঝার চেষ্টা করি যে সিকিউরিটি থ্রেট। এখন সরকারের বোঝা দরকার, মানে অ্যাওয়ারনেসটা শুধু আপনাদের না, গভর্নমেন্টের নিজের যারা সরকার যারা আমরা পরিচালনা করেছি বা করি, আমাদের বোঝা দরকার যে একটা থ্রেট আছে। তো থ্যাংক ইউ ফর গিভিং মি এ পেশেন্ট হিয়ারিং, আই এম রিয়েলি গ্ল্যাড টু বি হিয়ার, অ্যান্ড মুস্তাফিজ থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আর যারা স্পন্সর তাদের প্রতি মাই হ্যাটস অফ, যে আপনারা এই ধরনের নট রিয়েলি লার্জ স্কেল অপারেশন অ্যাজ এ রিড লার্জ, বাট এটাকেও যে সাপোর্ট দিচ্ছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ।
ধন্যবাদ ফয়জুল লতিফ চৌধুরী। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি এম শাহাদাত হুসাইন, কো-ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ডিনেট। Assalamualaikum and a very good evening. আমি আসলে প্রস্তুত না কিছু বলার, but Mustafiz to invite me and to be here today. There are a lot of experts আমাদের মাঝে আছেন। আমি কোডিং করি না, কোডিং এর কিছুই জানি না। টেকনোলজি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা জানি। একসময় ডক্টরেট কাজ করার সময় টেক ট্রান্সফার নিয়ে অনেক কাজ করেছি, পিএইচডি শেষ করিনি। টেক ট্রান্সফার, টেকনোলজি ক্যাপাবিলিটি এসব নিয়ে কিছু গবেষণার কাজও আছে। আর আমার প্রতিষ্ঠানটি যেটা করে ডিনেট, আমাদের গবেষণা, ডেভেলপমেন্ট ওয়ার্ক এবং আপনার টেক সলিউশন। আপনারা হয়তো 999টি চিনেন, 999, ওইটা আমাদেরই তৈরি করা। টেক সলিউশনসে আমরা বেশ কিছু কাজ করি গভর্নমেন্টের জন্য, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনসের জন্য। ইউডিসি যেটা, সেটা আমাদের পল্লী তথ্য কেন্দ্র নিয়ে শুরু, সেটা থেকেই পরে রূপান্তরিত হয় ইউডিসি। সো আমাদের একটা বিগত 24 বছরের একটা ট্র্যাক রেকর্ড আছে অফ ওয়ার্কিং ইন দিস ডোমেইন। তো ন্যাচারালি বাকি বক্তাদের মধ্যেও বেশ ডিস্টিংগুইশ স্পিকার্স, আমাদেরও কিন্তু একই মতামত যে দ্য কান্ট্রি ইজন্ট রিয়েলি রেডি। আমাদের এত রকম ডিজিটাল একটা বুম হয়েছে বাংলাদেশে, কিন্তু সেই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিংবা সিকিউরিটি জায়গাটা থেকে এসে উই আর এক্সট্রিমলি ভালনারেবল। আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্টটাও, সো সিকিউরিটি ভালনারেবিলিটি, এবং যখনই আমরা সাইবার ক্রাইম বলি, যে কোনো একটা সিস্টেম এসে যখনই আমার সিস্টেমটাকে এসে অ্যাট্যাক করছে, আমার এখান থেকে ইনফরমেশন বের করে নিতে পারছে, ডেটা বের করে নিতে পারছে, দ্যাট ইজ এ সাইবার অ্যাটাক। জাস্ট লাইক এনি আদার, ইটস এ বিগ ক্রাইম। আপনার বাংলাদেশ ব্যাংকের উদাহরণ এসেছে, বার্থ রেজিস্ট্রির উদাহরণ আছে, অনেক রকম কেসেস আছে। সো এখনো কিন্তু আমরা এটাও বুঝি না যে কোনটা ডেটা লিক আর কোনটা ডেটা ব্রিচ, কিংবা আমাদের সরকারি যে those custodians who are there, even they are not aware the difference between the two. তো আমার মনে হয় যে প্রবলেম সলভের আগে অ্যাওয়ারনেসটা, যে সবাই জানা যে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এবং টেকিং স্মল স্টেপস। অনেক বক্তব্য বলবো অক্টোবর, এবং there were a number of different participants who took part, and আজকে ওনাদেরকে রেকগনাইজ করা হবে যারা who did very well in that. So for an organization like Cybercrime Awareness Foundation, I believe they deserve a round of applause. এবং মুস্তাফিজ, আমার সাথে মুস্তাফিজের প্রথম পরিচয় হয় যখন আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কাজ করছিলাম, তখন ওনার প্রতিষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারি, এবং ওনাকে নিয়ে আসলাম আমরা টু বি ওয়ান অফ দ্য পার্টিসিপেন্টস ইন দি অ্যাডভোকেসি সেশনস। আর সেই থেকে কিন্তু মুস্তাফিজের যখনই কিছু হয়, আই এম অলওয়েজ বাই হিজ সাইড। দের ইজ নট মাচ উই ক্যান ডু, but I'm there for the moral support. And this is like you step forward, that's when we can make this change. So, আমি আর বক্তব্য বাড়াবো না. Once again, I thank you for organizing this throughout the month of October, Cyber Month, and creating a better awareness in the marketplace. ধন্যবাদ সবাইকে. Sorry. ধন্যবাদ এম শাহাদাত হোসেন ফর ইউর বিউটিফুল ইনসাইটস। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ডিরেক্টর, অ্যাডিশনাল সেক্রেটারি, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। আসসালামু আলাইকুম। সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে সারা অক্টোবর মাসব্যাপী যে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, তার পুরস্কার গিভিং সেরিমনিতে উপস্থিত হতে পারে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং যারা আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে বক্তাগণ বক্তৃতা শুনেছেন, তারা হলো মোস্ট টেকনিক্যাল কথা। আমি হলাম সরকারের ব্যুরোক্রেট, আমি কোনো টেকনিক্যাল বিষয় বুঝি না, যতটুকু বুঝি সেটা বোঝা বলে না, মূর্খ সরা জানার মতো। বাট বিষয়টা হলো যে আই এম দ্য ফার্স্ট টাইম ডিজি ইন দ্য ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। আমি যখন জয়েন করি 2023-এর 1 জানুয়ারি, তখন ছিল ডিজিটাল নিরাপত্তা এজেন্সি। দেন সময় পরিক্রমায় ডিজিটাল নিরাপত্তা এজেন্সি নিয়ে ভাই বলছেন
যেমন এটা নিয়ে শুরু যখন হয় তখন একটা বিশেষ পরিস্থিতিতে ডিজিটাল নিরাপত্তা আইনটা সরকার প্রণয়ন করেছিল 2016 সালে বাংলাদেশ ব্যাংকের ঘটনার পর থেকে। এবং একটা আইন করতে গেলে বাংলাদেশের প্রচলিত পদ্ধতি অনুসরণ করতে গেলে প্রায় 1.5 থেকে 2 বছর লাগে বিভিন্ন স্টেপ ফলো করে। ওই সময় আমার যেটুকু পার্সোনাল ওপিনিয়ন সেটা মনে হচ্ছিল যে ওই বাংলাদেশ ব্যাংকের ঘটনার পরে সরকার জরুরি ভিত্তিতেই আইনটা প্রণয়নের কাজে হাত দিয়েছিল এবং যেটা হোক একটা ডিজিটাল নিরাপত্তা আইন ছিল এবং বিভিন্ন যে দেশীয় জাতীয় এবং আন্তর্জাতিক পরিক্রমা এই আইনের বিভিন্ন ধারা সম্পর্কে বেশ বিতর্ক ছিল এবং সেগুলো বিশেষ করে সাবেক আইনমন্ত্রী মহোদয় নিজেও বলতেন যে সরকার যেটা করেছিল যে সাইবার নিরাপত্তা আইন নামে ডিজিটাল নিরাপত্তা আইন থেকে কিছুটা পরিমার্জিত কিছুটা শাস্তির বিধান চেঞ্জ করে কোনো কোনো ধারা, যেমন আগে ছিল প্রায় 14টা ধারা অজামিনযোগ্য, সেখান থেকে সাইবার নিরাপত্তা আইনে এসছে 4টা ধারা অজামিনযোগ্য, বাকি 10টা ধারাকে জামিনযোগ্য করা হয়েছে। এই যে পরিবর্তনগুলো এগুলো আসলে ট্রান্সফরমেশন, মানে সময়ের প্রয়োজনে পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধির কারণে বিভিন্ন স্টেক হোল্ডারদের আপত্তির কারণে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কের কারণে সরকার পরিবর্তন করতে বাধ্য হয়েছে, খুব স্বাভাবিক। এবং বর্তমানে আপনাদেরকে জানাচ্ছি যে এই সাইবার নিরাপত্তা আইন 2023 যেটা 2023 সালের অক্টোবর মাসে মহান জাতীয় সংসদে পাশ হয়েছিল, সেটারও কিছু বিতর্কিত ধারা এই বর্তমান ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রথিতযশা যারা আইনজীবী আছেন তাদের মধ্যে একটা রিপার্কেশন শুরু হয়েছিল, যে এর মধ্যে কিছু কিছু ধারা আছে যে মুক্ত চিন্তা বা মুক্ত স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা হরণ করা। এই কারণে এই আইনটারও একটা খুবই সহসে এটা একটা রিভাইজ ভার্সন আপনারা দেখতে পারবেন এটা, এবং নামটা পরিবর্তন হয়ে আসবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। এই কারণে যে এই মুহূর্তে সরকার বাংলাদেশ গভর্নমেন্টের কোনো পার্লামেন্ট নেই, এই কারণে যে পরিবর্তনটা আসবে সেখানে কথা বলার জন্য কোনো অপরাধ না, শুধুমাত্র সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটা আসবে 2024 বা 25, যদি ডেট পার হয়ে যায় ডিসেম্বর ক্রস করলে হয়তো বা 25 আসবে, যাই হোক এই অধ্যাদেশটা আসবে। কোনো ধরনের কারোর বিরুদ্ধে কথা বলা কোনো অপরাধ না, সাইবার ক্রাইম না। ক্রাইমটা হবে হ্যাকিং, ডেটা ব্রিচ, যেগুলো ভাই বলে গেলে এই ধরনের সাইবার রিলেটেড যে অপরাধগুলো এগুলোর জন্য হবে পানিশমেন্ট, এবং সেই পানিশমেন্ট সাইবার নিরাপত্তা আইন 2023 যে ধরনের বিধান ছিল তাতে আরও বেশি, অনেক ক্ষেত্রে কঠোর এবং আর্থিক দণ্ডের পরিমাণ অনেক বেশি। কারণ ফিজিক্যাল ওয়ার্ল্ডে বা ফিজিক্যালি সামনাসামনি আমি আপনাকে গালি দিলাম, বোলিং করলাম, তার ইম্প্যাক্টটা হয়তো 2-3 জন এই রুমের মধ্যে, আর আমি এই রুমের মধ্যে একটা অকারেন্স করি যে নেটে ছেড়ে দিই, তার ইম্প্যাক্ট হলো সারা দুনিয়া চলে। সুতরাং এই কারণে সাইবার নিরাপত্তা আইনের আর্থিক দণ্ডের বিধান কিন্তু বাংলাদেশে এ যাবৎকালে যত আইন আছে তার মধ্যে সবচেয়ে বেশি আর্থিক দণ্ডের পরিমাণ সাইবার নিরাপত্তা আইনেই আছে, এবং যেটা আসছে সেটা আরও বেশি পানিশমেন্টের উল্লেখ করে আসছে, বাট উইথ এক্সেপশন অফ কথা বললে কোনো অপরাধ না। মাননীয় প্রধানমন্ত্রীকে গালি দেন, উপদেষ্টাকে গালি দেন, রাষ্ট্রপতিকে গালি দেন, বিশেষ কোনো ব্যক্তিকে গালি দেন, কথা বলার জন্য কোনো মামলা হবে না ভবিষ্যতে এই আইনের চেঞ্জের পরে। এই একটা বেসিক চেঞ্জ। এবার আসি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। সবাই বলছেন, যতদূর বক্তা আলোচনা করেছেন, যে সাইবার সিকিউরিটি কারো একক কাজ না, একদমই 100% সত্যি কথা। এরা প্রাইভেট সেক্টরের একক কাজ না, সরকারের পক্ষে একক সম্ভব না। 2018 সালে এই ডিজিটাল নিরাপত্তা এজেন্সি গঠন হওয়ার পরে 2023 সালে প্রথম জানুয়ারি 1 তারিখে আমি জয়েন করি মহাপরিচালক হিসেবে ফুল টাইম ডিজি। এর আগে এই 5 বছর চলছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে। আমি জয়েন করলাম 2023-এ। এই 2 বছরে আমার মাত্র 2 জন ম্যান পাওয়ার আছে আইনের আওতায়, 2 জন ডাইরেক্টর। আজ পর্যন্ত তৃতীয় কোনো ব্যক্তি আমি পদায়ন পাইনি আমার অফিসে। এই যদি নিরাপত্তা সংস্থার ইম্পর্টেন্স সরকার মনে করে, তাহলে কীভাবে সাইবার নিরাপত্তা নিশ্চিত হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। আমার কিছু বলার নেই, আমি সরকারের এগেনস্টে কিছু বলতেও পারবো না, সম্ভব না। বাট গুরুত্বটা আমরা যেমন 2014 সালের বাংলাদেশ ব্যাংকের ঘটনার আগে, 16 সালের আগে 14 সালের সোনালী ব্যাংকের ঘটনা যদি আমাদের রুলস হতো, তাহলে 16 সালের ঘটনাটা হয়তো বা ঘটতো না, ঘটতেও পারতো। আর দুনিয়ার এমন কোনো প্রতিষ্ঠান নেই যে যত বড় সাইবার সিকিউরিটি এক্সপার্টই পালেন বা নিজেরা দক্ষ মনে করেন, কেউ 100% সেফ এই কথা কেউ বলতে পারবে না। ইভেন পেন্টাগনের মতো ওয়েবসাইটও হ্যাক হয়, যারা সারা দুনিয়ার বিভিন্ন নিরাপত্তা নিয়ে যারা মাতবরি করে তাদের হ্যাক হয়। নেদারল্যান্ডের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ওয়েবসাইটে হ্যাক হচ্ছে, তাদের ডাটা বেস হচ্ছে। কারণ আমরা বিশেষ করে আমাদের গভর্নমেন্ট সেক্টরে আমি বলতে পারি, বা প্রায় বাংলাদেশের বিজনেস সেক্টরে বলি, যারা নিজেরা টেকনিক্যাল মানুষ, কোম্পানি সিইও, তারা একটু বোঝেন যে হোয়াট শুড বি দ্য ইম্পর্টেন্স অফ দ্য সাইবার সিকিউরিটি বা এই জাতীয় কি। আমি ট্রেনিংটাকে যদি খরচ মনে করি, এক্সপেন্ডিচার মনে করি, তাহলেই শেষ।
ট্রেনিংটাকে আপনি যখন ইনভেস্টমেন্ট মনে করবেন, হিউম্যান ক্যাপাসিটি ডেভেলপমেন্ট যখন ইনভেস্ট হিসেবে আপনি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেবেন, তখন আপনি বুঝবেন যে ব্যবসা কি। আর যদি মনে করেন এক্সপেন্ডিচার, তাহলে আপনার ব্যবসা শেষ। সুতরাং আমরা বেশি করে প্রাইভেট সেক্টর তো বোঝে যারা ব্যবসা করবে, আর গভর্নমেন্ট সেক্টরের সমস্যা হলো আমাদের অনেকেরই গভর্নমেন্টের ধারণা যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা যারা আছেন, এটা তাদের দোষ না, তাদের গ্রোন আপের টেকনিক্যাল নলেজের গ্যাপের কারণে হতেই পারে। বাট আমাদের একটা বর্তমান ধারণা যে আমি সব জানি। আমার একজন সিস্টেমারে যদি একটা প্রোগ্রামার আছে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছে, হি উইল ম্যানেজ অল দিস থিংস। একজন প্রোগ্রামার পুরো মন্ত্রণালয়, সাইবার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, ডেটা সিকিউরিটি, হি উইল বি রেসপন্সিবল ফর অল। আমরা একটু আগে জন্মনিবন্ধন নিবন্ধন কার্যালয়ের ঘটনা বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের পরের ঘটনা, বড় একটা ঘটনার মধ্যে। ওই জায়গায় সর্বসাধারণ 3 জন আইটি প্রফেশনাল, একজন প্রোগ্রামার, বাকি 2 জন ছিল কনসালটেন্ট, একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। কনসালটেন্টটা কখনো থাকেন, কখনো থাকেন না, মানে ফুল টাইম এমপ্লয়, একটা প্রজেক্টে আলাদা কনসালটেন্ট। 3 জন মানুষের অর্গানাইজেশনের মধ্যে একজন অ্যাবসেন্ট। 2 জন মানুষ দিয়ে 12 কোটি মানুষের ডেটা হ্যান্ডেল করার দায়িত্ব ছেড়ে দিচ্ছে তাদের 2 জনের উপর। দে উইল রেসপন্সিবল ফর অল সর্ট অফ ডেটা সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড এগুলো সব। তাদের কোনো অসুখ হবে না, তাদের কোনো রিপ্লেসমেন্ট নাই, তাদের এই ধরনের কোনো ট্রেনিংও নেই। তাহলে এই যদি আমার ধ্যান ধারণা হয় সেক্টরে, তাহলে আসলে আমার ভবিষ্যৎ খুব অন্ধকার, খুব স্বাভাবিক। এবং ভাগ্য ভালো বাংলাদেশ ব্যাংকে যে ওই সময় যে হ্যাকিংটা করেছে $100 মিলিয়ন, একটা শুধুমাত্র বানান ভুলের কারণে বাকি 19 মিলিয়ন যায়নি। খালি 100 মিলিয়ন 2 চান্সে, এক চান্সে 180 মিলিয়ন দিছে, আর এই জায়গায় যখন যে একটা স্পেলিং মিস্টেকের কারণে বাকি 19 মিলিয়ন যায়নি, আদারওয়াইজ $1 বিলিয়ন যেত। এখানে সেই ঘটনা যেটা বলছিলাম যে অ্যাওয়ারনেস, ডেফিনেটলি অ্যাওয়ারনেস, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমাদের প্রত্যেকেরই সাইবার নিরাপত্তা কি জিনিস সে তো পরের বিষয়। আইটি লিটারেসি যে বেসিক থিংস, কম্পিউটার চালানো, মোবাইল চালানো, এই যে এই রুমে অবশ্যই যারা আছে তারা আমার চেয়ে অবশ্যই সাইবার সিকিউরিটি বা ডেটা সিকিউরিটি নিয়ে বেশি বোঝে। বাট আমি ওভারঅল দেশের জনগণের কথা যদি চিন্তা করেন, আমার ডিজিটালাইজেশনের যে প্রসেসটা, গত বুমের কথা যেটা শুনি, সেই বুমটা কি আসলে বুম হয়েছে? কিন্তু ভাই বলেছিলেন যে আমরা কি ওয়েদার উই আর প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট দ্যাট বুম। আমি কুড়ে ঘরের উপরে কি 10 তলা ফাউন্ডেশন বিল্ডিং বানালে টিকবে না, বাট ফাউন্ডেশনটা যদি আস্তে দিয়ে নিতাম, তারপর আস্তে আস্তে কিন্তু 10 তলা বিল্ডিং করা যেত। আমি উল্টা ডাইরেকশনে হাঁটছি। আমি লোক দেখানো বা বিভিন্ন কারণে যে বুমের নাটক তৈরি করেছিলাম, সেই নাটকের কারণে আমি আসলে আমাদের ভালনারেবিলিটি তৈরি করেছি বেশি। আমি যতটা অ্যাওয়ারনেস করার দরকার ছিল, যেভাবে ফাউন্ডেশন দিয়ে আস্তে আস্তে মানুষকে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে যা বুঝি, সেইভাবে যদি আমি আগাতাম, তাহলে সেই জিনিসের রোবাস্টনেসটা বাড়তো, সাস্টেনেবিলিটিটা বাড়তো। আর আমি রং ডিরেকশনে আগাচ্ছিলাম, আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হচ্ছিল। যে আমি সেদিনও বলছি যে আমি যদি ফাউন্ডেশন ঠিক না করি, আমার এই ভাই যেটা বলছেন কি জানি বলছেন 0.1% যে সমস্যাটা, 0.1% যে হিউম্যান এরর, এবং সেটা আবার 82% কি জানি বলছিলেন, আপনি বলছেন 82% এরর হয় হিউম্যান, ডেফিনেটলি। সুতরাং আমরা যারা এই সাইবার সিকিউরিটির বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করি বা দায়িত্বপ্রাপ্ত, তারা আসলে নিজেরাই কতটুকু অ্যাওয়ার, বা আমাদের সিস্টেম কত টাকা আমাদের সাপোর্ট করছে, বা আমাদের টেকনোলজি বা আমাদের অফিস বা অর্গানাইজেশন আমাদেরকে কতটুকু প্রোটেকশন দিচ্ছে বা আমাদেরকে ট্রেন আপ করছে। বিকজ ইট ইজ নট এ স্ট্যাটিক ইস্যু যে আমি সাইবার সিকিউরিটি একটা কোর্স করেছি, আমি সব জানি। ইটস এ কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস। এই সাইবার সিকিউরিটির ডাইমেনশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আজকে যেটা আপনি জানেন, কালকে সে ব্যাকডেট হয়ে যেতে পারে। সুতরাং এমন না যে আমি একটা ট্রেনিং বা একটা ডিগ্রি ইজ গুড এনাফ টু মেনটেন অল দিস থিংস। যেটা বললাম যে পেন্টাগনের মতো ওয়েবসাইটে হ্যাক হচ্ছে, কারণ যারা সাইবার ক্রাইম করছে তারা মাচ মোর ট্যালেন্টেড দেন দ্য ফেসিং দ্য প্রবলেম। সুতরাং গভর্নমেন্ট সেক্টরে এটা খুবই খারাপ অবস্থা আমি স্বীকারই করি। প্রাইভেট সেক্টরে ইভেন যারা বিশ্বব টেক জায়ান্টরা মনে করেন যে আমার অফিসারদেরকে ট্রেনিং বা আমি এদেরকে ট্রেনিং দিলে হয়তো চলে যাওয়াটা কোনো বিষয় না। বিষয়টা হলো যে আপনার নিজের একজন চলে যাক, আপনি আর 10 জন তৈরি করে রাখেন তাকে দিয়ে। এই যে মেন্টালিটি বিজনেস ক্ষেত্রে, এটাও যেমন একদিকে সমস্যা, তেমনি গভর্নমেন্ট সেক্টরের দুর্বলতা আছে। যে কোনো সিদ্ধান্ত নিতে দীর্ঘসূত্রিতা, রিক্রুটমেন্টে আমি বললাম যে আমি 5 বছর ধরে 3 বছর ধরে এই সংস্থা আছে, আমার রিক্রুটমেন্ট একজনও সম্ভব হয় না। কারণ এই আইন প্রতিদিন নতুন গভর্নমেন্ট আসে, নতুন করে আইন চেঞ্জ করে। আগের আওয়ামী লীগ সরকার এসে আওয়ামী লীগ সরকারের আইন চেঞ্জ করলো, ডিজিটাল থেকে সাইবার নিরাপত্তা আসে। সাইবার নিরাপত্তার পরে এখন ছাত্র জনতার অভ্যুত্থানের যে অন্তর্বর্তী সরকার, তারা করছে নতুন অধ্যাদেশটা। আমি এর পরবর্তী স্টেপে যাওয়ার আগে
বানরের তোলা তো বাসের মধ্যে আমি একবার উঠছি, আমার আইন চেঞ্জ করতে, একবার ওই কাজ শেষ করতে আবার জিরো পজিশনে আসছে, এই পর্যায়ে আমি আছি এখনো। সুতরাং আমি অবশ্যই সাইবার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই, এবং এট দ্য সেম টাইম এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবশ্যই লাগবে। আমি আমার সংস্থার অ্যালোকেশন অফ বিজনেস অনুযায়ী আমি চেষ্টা করি, গত বছর প্রায় 12-13টা ইউনিভার্সিটি, স্কুল, কলেজ মিলে আমরা এই ধরনের প্রোগ্রাম করেছি। যশোরে কেএসকে, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুয়েট, রাজশাহীতে মেডিকেল কলেজ, তারপরে আরও বেশ কয়েকটা সরকারি বেসরকারি বিভিন্ন স্কুল কলেজে, ঢাকার শেরেবাংলা স্কুল, উদয়ন স্কুল, বঙ্গবন্ধু একাডেমি আমার অবস্থান আছে। এরকম আমার লিমিটেড, আমি বললাম তো আমার সর্বসাকল্যে মানুষ হলো 3 জন, তার সাথে ডিওয়াইসি থেকে হচ্ছে কর্মকর্তা মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। হ্যাঁ, সুতরাং এই নিয়ে আমাকে বন্ধের দিন হলো স্যাক্রিফাইস করে আমি চেষ্টা করেছি আমার ব্যক্তিগত উদ্যোগে অনেকটাই, যে বন্ধগুলো স্যাক্রিফাইস করে ঢাকার বাইরে সারা বাংলাদেশে গত বছর প্রায় 12 থেকে 13টা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। এইবার যদি জনবল পাই তারপরে হয়তো আরো করা যাবে, অসুবিধা নেই, এবং এর ধারাবাহিক প্রক্রিয়া। এটা কোনো আজকে একটা করলে শেষ, আমি কোনো মানে ক্রেডিট নিচ্ছি না যে 12টা করেছি। আমার সামর্থ্য যতটুকু আছে, টাকার সামর্থ্য না, সামর্থ্য হলে আমার ম্যান পাওয়ার সাপোর্ট। হ্যাঁ, সুতরাং টাকা সরকার অনেক সময় গত বছর অনেক টাকা ফেরত গেছে, কিন্তু আই কুড নট স্পেন্ড ইট। এবং সরকারি টাকা খরচ করার আবার প্রসেস আছে, আপনি ইচ্ছা করলে আমি আপনাকে টাকা দিয়ে দিলাম, আপনি অ্যাওয়ারনেস করবেন, সেটাও হবে না। এই যে খরচের একটা লিমিট আছে, একটা অথরিটি আছে, আমি কতটুকু খরচ এক্সপেন্ডিচার অনুমোদন করতে পারি সেগুলো অন্য বিষয়। বাট অ্যাওয়ারনেস ইজ মাস্ট। যদি বলেন যে এই মুহূর্তে কি দরকার, অ্যাওয়ারনেস গতকালকেও কি দরকার ছিল, অ্যাওয়ারনেসই ছিল। এবং এটা যেহেতু নতুন নতুন টেকনিক প্রজন্ম আসবে সামনের দিকে, যারা আসবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অফিস, ব্যবসায়ী, এবং বাংলাদেশের ইকোনমির এমন কোনো সেক্টর নাই যে জায়গায় সাইবার ক্রাইমের হওয়ার মতো সুযোগ নাই। আমরা কৃষি সেক্টর থেকে শুরু করে একদম মিলিটারি সেক্টর পর্যন্ত সব, যে ফর্মাল 15টা সেক্টর আছে, 15টা সেক্টরের প্রতিটা জায়গায় সাইবার হামলার সুযোগ আছে। এবং ইভেন বাংলাদেশ গভর্নমেন্টের মিলিটারি ওয়েবসাইট হ্যাক হয়, সব জায়গায় হচ্ছে। মানে এই জন্য বলতে ইটস এ কম্বাইন্ড এফোর্ট দরকার। পাবলিক, ছাত্র জনতা যেমন অভ্যুত্থান করে আমরা নতুন সরকার গঠন করেছি, তেমনি সরকারের এই ওভারঅল সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের যে ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে শুরু, এটার সাথে আপনাদের মতো যারা ব্যক্তিগত উদ্যোগে সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করছেন, আমরাও করি। আমরা যেমন একটা স্কুলে এবার ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং সিআইএ, আমাদের 35টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সরকারের, এদের নিয়ে আমরা একটা অনলাইন হ্যাকাথন করেছি, যেটা ফিজিক্যাল 158টা প্রতিষ্ঠান জয়েন করেছিল ইনিশিয়ালি, 30টা অন দ্য বেসিস অফ স্কোর, 30টা প্রতিষ্ঠানকে আমরা নির্বাচিত করেছি, যাদের ফিজিক্যালি আবার একটা সেকেন্ড রাউন্ড হবে, যেটা হবে এমআইএসটিতে, সাইবার ইঞ্জে। সুতরাং এই আমরাও চেষ্টা করছি। এবং এই একটু আগে দুপুর বিকেলে একটা প্রতিষ্ঠান আমাদের বেসিসে একজন জানালেন যে ওনারা আগামী 15 জানুয়ারিতে কৃষি বিদ্যায় একটা প্রোগ্রাম করছে, যে বিভিন্ন প্রাইভেট সেক্টরের জন্য একটা হ্যাকাথনের আয়োজন করছে। সুতরাং এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস, ডেফিনেটলি এটা সরকারকেও সাপোর্ট দিচ্ছে এবং জনগণের মাঝে অ্যাওয়ারনেস তৈরিতে ভূমিকা রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টা আমরা ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে একটি সুখী সুন্দর বাংলাদেশ গড়ব এবং নিরাপদ সাইবার স্পেস প্রতিষ্ঠায় লক্ষ্যে যে সাইবার নিরাপদ এজেন্সি বা সাইবার সুরক্ষা এজেন্সি, সরকার যে নামে একে ডাকুক, তার কাজ হলো দেশের জন্য একটা নিরাপদ সাইবার স্পেস প্রতিষ্ঠার জন্য দেশের সকলের সহযোগিতা নিয়ে সকলেরকে সমানভাবে উদ্যোগ করে সবাইকে যেন আমি অ্যাওয়্যার করতে পারি, সেই সচেতনতা বাড়াতে পারি। এটা আপনারা নিজেদেরও দায়িত্ব, আমার দায়িত্ব, প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্ব। এটা কোনো ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বলতে চাইবো যে সরকারের একক দায়িত্ব না, ব্যক্তিগত কারো একক দায়িত্ব না, বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব না, বেসিসের দায়িত্ব না। আমরা একটু আগে যে ভিডিওটা দেখছিলাম, সবাই হাতে হাত রেখে যদি একসাথে কাজ করি, ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডিজি মহোদয়। আমাদের অনুষ্ঠানের ফর্মাল বিষয়গুলো মানা হচ্ছে না, আমরা ইনফরমাল এই প্রোগ্রামটা এগিয়ে নিচ্ছি। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সম্মানিত আরেকজন উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল জুবায়ের। জনাব আব্দুল্লাহ আল জুবায়ের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস
ফাউন্ডেশনের আজকে এই প্রোগ্রামটি বেসিক্যালি সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস নিয়ে একটা মান্থ ছিল, অক্টোবর মান্থ, তার কনক্লুডিং রিমার্কস। মঞ্চ উপবিষ্ট সম্মানিত ডিস্ট্রিবিউট গেস্ট, তারা অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছেন। আমি একটু ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে চাই সাইবার সিকিউরিটি আঙ্গিকে। সেটি হচ্ছে আমি সাইবার সিকিউরিটি, আমি যদিও পার্সোনালি আমি আমার প্রফেশনাল জায়গা থেকে আমি সাইবার ক্রাইম বা সাইবার সিকিউরিটি রিলেটেড যে টেকনিক জায়গা তার সাথে আমি কাজ করি না। আমি বেসিক্যালি কাজ করি সরকারের টেক্সট বুক বোর্ডে, এনসিটিভিতে। তো সেই পার্সপেক্টিভ যদি বলি যে বাংলাদেশের আমাদের 18 কোটি জনগণের অ্যাটলিস্ট 80% লোক হচ্ছে, 80% পপুলেশন হচ্ছে আসলে সাইবার সিকিউরিটি রিস্কের মধ্যে আছে। এটাকে আমি বলছি যে নট অনলি দ্য সাইবার সিকিউরিটি রিস্ক, ইটস অলসো হিউম্যান সিকিউরিটি রিস্ক। বিকজ অফ হচ্ছে যেমন গত কয়েকদিন আগে, প্রায় 15-20 দিন আগে আপনারা অনেকে শুনেছেন যে অনেককে ফোন দিয়ে বলা হচ্ছে যে ধর্ম মন্ত্রণালয় থেকে ফোন দেওয়া হচ্ছে যে আপনি টাকা ফেরত পাবেন, এই মর্মে যে আপনি আগে হজ করেছেন, হজের টাকা আপনি ফেরত পাবেন। সো এটা কিন্তু যে কেউ কিন্তু এটা ভিকটিম হতে পারে। পার্সোনালি আমাকে আমার ম্যাটার একজন আমাকে পাঠিয়েছেন যে তিনি 2 বছর হজ করেছিলেন, টাকা রিটার্ন দিবে, তুমি একটু কথা বলে দেখো, তোমার ব্ল্যাক ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে। আমি কথা বলেছি, কথা বলার পর বলছে হ্যাঁ আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি জয়েন্ট সেক্রেটারির সাথে কথা বলেন। ওকে, জয়েন্ট সেক্রেটারি নামে একজনের সাথে ফোনে কথা বলা দিল আমাকে। বলি ঠিক আছে, আপনাকে আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনি এই পাসওয়ার্ডটা শেয়ার করলে আপনার কাছে টাকা চলে যাবে। তো পাসওয়ার্ড আসলো কি, একটা ওটিপি। তো বরাবর মধ্যে আমি বললাম এটা ওটিপি, এটা কেন আমি শেয়ার করবো? বলছে এটাই শেয়ার করেন, ওটিপি তো বুঝি না, যেটা আছে সেটা শেয়ার করেন। তো আমি বরাবর বললাম যে ঠিক আছে আমি একটু চেক করে দেখি, আমি ফোনটা রেখে দিলাম। তো এটি যেটা হয় যে এটা কিন্তু তার অ্যাকাউন্ট আছে কি নেই তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা সবাই এখন বিকাশ ইউজ করি, বা সবাই কিন্তু ওই মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে কম বেশি অনেকটা চলে এসেছে। প্রায় 10 কোটির মতো কিন্তু গ্রাহক আছে মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেমের। সেই জায়গায় কিন্তু অনেকেই কিন্তু ভালনারেবল বা রিস্কের মধ্যে পড়ে। তো এই জায়গা থেকে সাইবার সিকিউরিটি কেবলমাত্র বড় কর্পোরেট হাউস বা বাংলাদেশ ব্যাংক বা কর্পোরেটের বিষয় না, এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেককে এই জায়গা থেকে ইউয়ার করতে হবে। এবং পার্টিকুলারলি আমি যেটা বলবো, আমাদের কিডস যারা আছে, আমাদের বাচ্চারা যারা আছে, এবং ফিমেল এবং অ্যাডোলেসেন্ট যারা আছে, কিশোর কিশোরীরা, এটা কিন্তু হাইলি ভালনারেবল টু সাইবার ক্রাইম। সো এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। আমরা কাজটা কী করতে পারি? কাজে তো অনেকগুলো জায়গা আছে। ওনারা বললেন যে গেস্টরা বললেন যে এখানে কিভাবে আরো ভালো সফটওয়্যার ইউজ করা যেতে পারে। এটা একটা ভালো জায়গা, কিন্তু গ্রামের বা একটা প্রত্যন্ত চরাঞ্চলে একজন কিশোরীর কাছে যখন ফোন আসবে, হ্যাঁ তোমাকে এটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, তুমি এখানে 10 টাকা পাও, 20 টাকা পাও, 100 টাকা পাঠাও, সে কীভাবে থেকে বাঁচবে? এই মূল জায়গাটা হচ্ছে তাকে অ্যাওয়ার করতে হবে, সচেতন করতে হবে। এবং সচেতন করার জায়গাতে কিন্তু অনেক ধরনের কাজ করার সুযোগ আছে, অনেক কাজ করার সুযোগ আছে। পার্সোনালি আমি চলতি বছরে ICT 2টা বই আমি দেখেছি, 2025 সালের বই, যে বইগুলো আসবে। তো সেখানে আমি দেখেছি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নিয়ে অল্প কিছু বলা আছে, কিন্তু এটি ঠিক কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে না, এটা ঠিক অনেকটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজের কথা বলার মতো আর কি। তো আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র 6, 7, 8, 9 নয়, যদি পারা যায় আরও 8 থেকে আস্তে আস্তে করে সাইবার ক্রাইমের যে অ্যাওয়ারনেসটা সেটা আসলে রেজ করতে হবে, বলতে হবে। এবং গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই বিষয়ে অ্যাওয়ারনেস দরকার। এবং এই জায়গাটিতে এসে সরকার মানে জিও এবং এনজিও কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে পারে। এবং যেহেতু সিক্যাপ বা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন দীর্ঘদিন এখানে কাজ করছে, সো আই থিঙ্ক যে সিক্যাপ উইল বি এ লিডার, উইল বি এ গুড অ্যাডভোকেট হতে পারে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মধ্যে এক ধরনের ব্রিজিং করার ক্ষেত্রে, যাতে সাইবার ক্রাইম নিয়ে অ্যাওয়ারনেস রেজ করা যায়। পাশাপাশি একটা অ্যাডভোকেসি হতে পারে সরকারের সাথে বা আদার্স স্টেক হোল্ডারের সাথে, যেখানে টেক্সট বুকের মতো জায়গায় কীভাবে সাইবার ক্রাইমের অ্যাওয়ারনেসটা আনা যায়। হিউম্যান সিকিউরিটি যদি আমি বলি, এটা কিন্তু সাইবার ক্রাইমটাও কিন্তু একজন হিউম্যান সিকিউরিটির আসপেক্ট থেকে দেখার সুযোগ আছে। সো টেকনিক্যাল আসপেক্টের পাশাপাশি তার একটা হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ আছে। আমার মনে হয় টেকনিক্যাল অ্যাপ্রোচ অ্যাজ ওয়েল এজ হচ্ছে হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, দুটোকে যদি আমরা একসাথে মেলাতে পারি তাহলে সাইবার ক্রাইম নিয়ে অনেক ভালো কাজ করার সুযোগ আছে। সেকেন্ড পয়েন্টটা দিয়ে শেষ করবো। আমরা জুলাই এবং অগস্টে রেগুলেশন দেখেছি, এবং এই রেগুলেশনে একটা মাত্রা ছিল, এটা সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে আসলে আমরা অর্গানাইজ হয়েছি। এবং পাশাপাশি এখানে যে অসংখ্য ছবি বা ভিডিও এসেছে যেগুলো ডিস্টার্বিং এলিমেন্টস,
ইনসেন্স যে একটা আন্দোলনকারীর মাথা থেকে মগজ বেয়ে পড়ছে, রক্তে লাল হয়ে গেছে আমাদের ফেসবুক গ্রুপ, এটার যে একটা মানসিক ট্রমা আছে, যারা দেখছে তারা সেটা নিতে পারছে কিনা, এই ভিডিও একটা মানসিক ট্রমা আছে, এই জায়গাতেই শুধু কিন্তু কাজ করার সুযোগ আছে। অর্থাৎ মেন্টাল হেলথের সাথে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন কাজ করতে পারে। মেন্টাল হেলথটাকে কীভাবে ঠিক করা যেতে পারে এবং কন্টেন্টগুলি কীভাবে ফ্রেন্ডলি করা যেতে পারে, ইউজার ফ্রেন্ডলি করা যেতে পারে, এটা নিয়ে কিন্তু ফেসবুক বা অন্যান্য যারা আছে তারা কাজ করে। আমার মনে হয় বাংলাদেশ কনটেক্সটে তাদের সাথে কাজ করা যেতে পারে। এগুলো সাইবার ক্রাইমের আসপেক্ট। ওনারা তো যেটা বলেছেন গেস্টরা যে বাংলাদেশ ব্যাংকের মানি হিস্ট্রি বিষয়টি আছে, বড় বড় কর্পোরেট হাউসের টাকা লুটপাট হতে পারে সেই বিষয়টি আছে, অবশ্যই সেটি খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ, ইউজার অ্যাপ্রোচ থেকে এই কাজগুলো যদি করা যায়, আমার মনে হয় আমরা একটা নিরাপদ বাংলাদেশ করতে পারবো, একটা সাইবার সিকিউর বাংলাদেশ এবং হিউম্যান সিকিউর বাংলাদেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। সরি, আমি একটা তথ্য অ্যাওয়ারনেসের জন্য যে কমন সরকারের যে উদ্যোগ, ভাই যেটা বলছেন 999, আমাদের 2-3টা টোল ফ্রি নাম্বার আছে সাইবার সিকিউরিটির জন্য, সেটা আপনাদের মাধ্যমে আরো বেশি সচেতন করার জন্য একটু ভলান্টিয়ার করবেন। সেটা হলো 333, আমাদের সরকারের একটা ইমার্জেন্সি নাম্বার, 333, বাই নাম্বার হলো 8338, ইটস এ টোল ফ্রি নাম্বার। দেন হলো আরেকটা গুরুত্বপূর্ণ নাম্বার আছে যে টিনেজারদের জন্য, যেটা আমাদের সাইবার বুলিং সংক্রান্ত সরকারের একটা কেন্দ্রীয় কমিটি আছে, সেই কমিটির মেম্বার সেক্রেটারি হিসেবে আমি দায়িত্বপ্রাপ্ত। সেই জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে সাইবার বুলিং প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা, আইসিটি বিভাগের আওতায় আইসিটি সচিবের নেতৃত্বে একটা কমিটি আছে, সাইবার বুলিং এর কেন্দ্রীয় কমিটি। জেলা পর্যায়ে আছে জেলা প্রশাসকের নেতৃত্বে, উপজেলা পর্যায়ে উপজেলা ইউনিয়ন নেতৃত্বে। এই সাইবার বুলিং প্রতিরোধে আমাদের সাইবার টিমসের যে প্রতিষ্ঠাতা মিস্টার সাদাত রহমান, যে একজন স্টিল স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে অনার্স পড়ে সাইবার টিমসে, সে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বাংলাদেশ পেয়েছিল 2020 সালে। এই বর্তমানে সে নেদারল্যান্ডে আছে একটা প্রোগ্রামে, এই বছর যে পিস প্রাইজ দিল শিশুদের, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আছে। তো ওই সাদাত হোসেনদের সাইবার টিমস ফাউন্ডেশনের উদ্যোগে একটা সাইবার ক্রাইম প্রতিরোধে বা অ্যাওয়ারনেসের জন্য আমরা একটা হটলাইন নাম্বার চালু করছি, 13219। দ্যাট মিনস টিন এজ বলতে যা বুঝি 13 to 19, টিন এজ বলতে যা বুঝি 13 to 19। নাম্বারটা হলো 13219। এই 13219ও একটা হেল্পলাইন নাম্বার, এখানেও কল করলে আপনারা সাইবার, বিশেষ করে টোল ফ্রি নাম্বার, যে কেউ নিজে তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, যেভাবে হোক, এই কল সেন্টারে কল করলে সে সাইবার সিকিউরিটির কোনো ভিকটিম হলে বা অ্যাওয়ারনেসের জন্য কোনো সাপোর্ট লাগলে, ইভেন কেউ যদি ট্রমাটাইজড হয়ে যায়, এই জায়গায় হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিংয়ের ব্যবস্থা আছে, সব কিছুই আছে। এই মেসেজ, দুটো ফোন নাম্বার একটু কাইন্ডলি সবাইকে শেয়ার করবেন, 13219 টিনেজের। আর এটা যে কেউ করতে পারে, তবে টিনেজারদের বেশি সমস্যা, এবং আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে কিশোরী মেয়েরা এই সাইবার বুলিংয়ের শিকারের হওয়ার বেশি হচ্ছে। তার যথেষ্ট কারণও আছে। এটার কারণের মধ্যে সামাজিক অবক্ষয় অবশ্যই একটা আছে। ধর্মীয় মূল্যবোধের বিশ্বাস নষ্ট করে আমরা বহুত কিছু অতি মডার্ন হতে যেয়ে যা করা লাগে সেভাবে করছি। এই করতে যেয়ে নিজেদের অনৈতিক সম্পর্কের ছবিগুলো বা ভিডিওগুলো একসময় তার বুমেরাং হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই যে পারিবারিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলোকেও প্রমোট করা। একটা জিনিসের কালচার কিন্তু ধ্বংস একদিনে হয় না, কালচার ধ্বংস হয় আস্তে আস্তে। আমাদের এই যে সাংস্কৃতিক আগ্রাসন, ধর্মীয় আগ্রাসন বা অন্য যে আগ্রাসন, এগুলো কিন্তু একদিনে চেঞ্জ হয়ে যায়। আজ থেকে 20 বছর আগে কোনো বাংলাদেশের কোনো মেয়ে যে ড্রেস পরে রাস্তায় বেরোতে সাহস পেত না, এখন অবলীলা সেটা বেরোচ্ছে। হ্যাঁ, কারণ এই যে একদিন করে আস্তে আস্তে আমাদের কালচার চেঞ্জ হচ্ছে। পাশে অন্য কোনো দেশের প্রভাবে হতে পারে, অন্য কোনো প্রভাবে হতে পারে, কিন্তু এই জিনিসগুলো মানুষ একসময় অস্বস্তি বোধ করতো। যেমন একসময় মানুষ যদি ছোট চাকরি করতো, সে যদি একটা গাড়ি কিনতো, আমি আমার এক ফ্রেন্ডের এক্সাম্পল দিচ্ছি, আমি 2 মিনিট সময় নিচ্ছি। সে আজ থেকে প্রায় 20 বছর আগে সে একটা গাড়ি কিনছে। সে বাংলাদেশে একটা নাম করা গভর্নমেন্ট অফিসে চাকরি করে, সেও ইঞ্জিনিয়ার। গাড়ি কিনে আমাকে বলছে যে একটু ফোন দিল, যে ফোন বলতে ডেকে নিয়ে আসছে যে একটু বাইরে আসতে হবে। কেন? দোস্ত একটা গাড়ি কিনছে, তো দেখো তুই ভিতরে নিয়ে আয়। কোনটা আমি এই লেভেলে গাড়ি কিনছে তো কারো বলতে পারবো না। তার মধ্যে যখন তুই গাড়ি কেনার মতো সাহস দেখাইতে পারছিস, তোর গাড়িটা নিয়ে আয় সামনে দেখি। বলে না, অনেক স্যাররা আছে, তারা হয়তো বলবে যে এত টাকা কোথায় পেল। এই যে আমি ওই সময় সে নিজেকে একটা অপরাধ বোধ জাগতো যে না, আমি ওই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে
একটা গাড়ি কিনলাম, সেটাকে সবার সামনে আনাটা একটা অপরাধ বোধ, সে নিজে কিন্তু অপরাধ বোধ গিল্ট ফিল করছে, ওই সময়টাও ছিল। বাট এখন ঢাকা শহরে একটা আমার সরকারি অফিসের ড্রাইভারও যদি মনে করেন 10তলা বাড়ি, সে মনে করেন এটা কোনো অপরাধ বোধ না, এটা আমার রাইট। এই যে সামাজিক অবক্ষয়গুলো কিভাবে তৈরি হয়েছে, এগুলো থেকে আমি যেটা বলছিলাম যে মূলত এই অ্যাওয়ারনেসের বিষয়টা হলো একদম ঘরের থেকেই শুরু করতে হবে। হ্যাঁ, চ্যারিটি বিগিনস এট হোম আমরা যেটা বলি, যে ঘরের থেকেই নৈতিক শিক্ষা বাদ দিয়ে হাত দিয়ে পেকে গেছে। এখন যদি সরকার চাইতে শুদ্ধাচার পুরস্কার দিয়ে লাভ নাই, এখন আর রক্ত পাল্টানো ছাড়া আর কোনো শুদ্ধাচারের কাজ হবে না। সুতরাং আমাদের মৌলিক যে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, সর্বোপরি নিজের আত্মশক্তির জন্য যা যা দেশপ্রেম, এটা যদি না থাকে কোনো আইন 100টা করেও লাভ নেই। আর ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়ে ভাই একটা কথা বলছেন, সেটার মূলত উত্তর দিতে এসে বলা, ডেটা প্রোটেকশন অ্যাক্টের কাজও চলছে বর্তমানে। আশা করি এটাও অধ্যাদেশ আকারে খুব তাড়াতাড়ি আসবে যদি সরকার চায়। আর সব কিছুই ডিপেন্ড করে সরকারের সিদ্ধান্ত করে। আমি চাইলেই হবে না, আমি ড্রাফটটা তৈরি করে দিলেই হবে না। আমি তো একা আইন কোনো তৈরি করি না, স্টেক হোল্ডার কনসালটেশন করি, আপনারা প্রসেসটা জানেন। সুতরাং আবার সবার মতামত নিতে গেলেও কোনো দিন কিছু হবে না। সুতরাং সরকারের একটা টার্গেট থাকে যে আমি আইনটাকে পারবে কতটুকু পারবে মধ্যে রাখবো, এবং সর্বোচ্চ যেটা বলো যে আইন করে কোনোদিন কোনো দেশে হত্যা মামলা ঠেকানো গেছে, খুন করলে ফাঁসি হয়, এটা জানা পরেও কি খুনের কমেনি। সুতরাং নিজের নৈতিকতা, নিজের মূল্যবোধ, এগুলো যদি চিন্তা করি, কোনো আইন করেই কোনো কাজ হবে না। সুতরাং আগে নিজের দেশপ্রেম, নিজের মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এগুলোকে সদা জাগ্রত রাখতে হবে। মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করতে হবে। আমি একদম হাতে গড়া মানুষ দেখলে ডিগ্রি পাওয়ার নলেজ এক জিনিস নেই। আজকাল আমরা ছুটি হলো ডিগ্রির জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে যত না টেনশন, বাবা মার টেনশন, জিপিএ 5 পাইতে হবে। কি শিখবে সেটা বিষয় না, জিপিএ 5 লাগবে, মেট্রিকে জিপিএ 5 লাগবে, ইন্টারমিডিয়েটে জিপিএ 5 লাগবে, তারপরে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে ফেল করবে। এই জিপিএ 5 পেয়ে লাভ নেই। সুতরাং পড়াশোনার সিস্টেমটাকে আমরা শুধু মার্কেটিং করার অবজেক্টিভে নিয়ে গেছি, এটা হবে না। তেমনিভাবে সাইবার সিকিউরিটি কেন, দেশপ্রেমের জন্য সামান্যতম মূল্যবোধ যদি আমাদের জীবনে থাকে, ডেফিনেটলি আমরা নিজেদেরকে কখনোই টাকার বিনিময়ে, যেটা ভাই বলছিলেন যে 1 কোটি টাকা রেখে দিলাম, ভাই দেখেন কাস্টমার হাউসের ঘটনার সাথে সম্পর্কিত অনেক জায়গায় আছে। হ্যাঁ, যে দেশের ওই বললাম যে একজন ডিজি ড্রাইভার 10তলা বাড়ির মালিক একটা এক্সাম্পল, তার বাড়ি অনেক কিছু আছে। তো এরকম যদি আমাদের নৈতিকতার অবস্থা থাকে, এরকম যদি অবস্থা থাকে, কোনোদিনও দেশ আগাবে না। আমাদেরকে নিজের আগে ঠিক হতে হবে। এই নিজে ঠিক থাকলে দুনিয়া ঠিক। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনি নিজে ঠিক হন, বলে উনি করতে উনি করাটা উনি, আপনি নিজে ঠিক হন আগে, আমি নিজে আগে ঠিক হই, তাহলে দেখবেন দেশ অনেকখানি ঠিক হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ আবার বিরক্ত করার জন্য। ধন্যবাদ ডিজি মহোদয় আর আপনার বক্তব্য যুক্ত করার জন্য। আমরা একটা প্রজেক্ট করেছিলাম সহিংস উগ্রবাদ নিয়ে, তো সেখানে যেটা রূপান্তরের সঙ্গে পুলিশের পার্টনারশিপের প্রোগ্রামটা ছিল, সেখানে অনেকে দেখলাম মঞ্চে অনেক বড় বড় বক্তা আছেন, না খুব ভারী বক্তব্য দিচ্ছেন। তো আমার দর্শক সারি থেকে আমি যখন বলার সুযোগ পেলাম, আমি বললাম যে সহিংস উগ্রবাদ নিয়ে কথা বলছেন আপনারা, এখান থেকে ইমামদের প্রতিনিধি থাকা উচিত। সেটা কোথায়? অর্থাৎ বড় স্টেক হোল্ডার তারা, কিন্তু একাডেমিশিয়ান আছে, পুলিশ অফিসার আছেন, আরও যারা এনজিও প্রতিনিধি আছেন। তো আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাবো, আমাদের মাঝে একজন অতিথি আছেন, শাহেখ মোহাম্মদ উসমান গনি, সহকারী অধ্যাপক, আহসান ইনস্টিটিউট অফ সুফিজম, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি। আমাদের এই অর্গানাইজেশনের যে জন্ম, যে গল্প, সেটার সঙ্গে বড় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সাইবার বুলিং। তো আমি জনাব শাহেখ মোহাম্মদ উসমান গনি প্রতি অনুরোধ জানাবো এই বিষয় নিয়ে বলবার জন্য। আমি সম্ভবত দাখিল বা আলিমে একটা পংক্তি পড়েছি, যারা হাতে সিনানুল আহালতিয়াম ওয়ালা ইয়ালতাম মাজার আহালিসান, যে মুখের তরবারির আঘাত ক্ষত শুকায়, কিন্তু কারোর মুখে দিয়ে যখন আঘাত করি আমরা, সেটা শুকায় না। তো সাইবার বুলিং হচ্ছে সেটা, আমরা যখন ভার্চুয়াল জগতে আঘাত করি, মানুষকে আহত করি, সেই আহতের গল্পই হচ্ছে এই অর্গানাইজেশনের জন্মের যোগসূত্র। আমি জনাব শাহেখ মোহাম্মদ উসমান গনিকে অনুরোধ জানাচ্ছি সাইবার বুলিং নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, প্লিজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম প্রিয় নবী, আখিরি নবী ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাইবার সিকিউরিটি আমাদের বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে এখানে আমরা যারা আছি প্রায় সকলেই সচেতন। আমাদের পুরো দেশটাকে সচেতন করতে হবে, পুরো জাতিকে সচেতন করতে হবে। এই জন্য প্রয়োজনে আলেম ওলামা, মসজিদের ইমাম খতিব ওনাদের আমরা কাজে লাগাতে পারি। স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে দিনব্যাপী সেমিনার এবং কর্মশালা করতে পারি, পত্র পত্রিকায় লিখতে পারি, টিভি অনুষ্ঠান করতে পারি। আমি এখনো দেশ টিভিতে একটা লাইভ করে আসলাম 5টা থেকে। দৈনিক প্রথম আলোতে প্রতি শুক্রবারে আমি লিখি গত 14 বছর, এবং এই সাইবার সিকিউরিটির উপরও একাধিকবার লিখেছি। আসলে আমাদের ফ্যামিলি বা পরিবারগুলোকেও সচেতন করতে হবে। আমি গ্রামে জন্ম, গ্রামে বড় হয়েছি। আমাকে সাঁতার শেখানো হয়েছে। আমার আব্বা এভাবে হাত ধরে আমাকে, ছোট ছিলাম, সাঁতার শিখিয়েছেন, কিন্তু গাছে উঠতে শিখান নাই। আমি গাছে উঠতে পারি না, কোনো গাছেই আমি উঠতে পারি না। গ্রামের ছেলে, কিন্তু আমি গাছে উঠতে পারি না। কারণ 5 বোনের পরে 7 বোনের মধ্যে আমি এক ভাই। তো আমার আলাদা একটা কেয়ার ছিল যে গাছের গোড়ায় গেলে বলতো সাবধান সাবধান, না পড়ে যাবে, ব্যথা পাবে। মানে আমি গাছে উঠাই শিখি নাই। কিন্তু আমার ইমিডিয়েট বড় যে বোন, আমার 5 নাম্বার বোন, সে তাল গাছে উঠতে পারে, অন্য গাছ তো কোনো ব্যাপারই না। তো আমি পারি নাই কেন? আমাকে সাবধান করা হয়েছে, আমি ওইদিকে আর পা বাড়াতে পারি নাই। ঠিক বাবা মাদেরকে সচেতন করতে হবে। আমাদের এই স্কুল পড়ুয়া যারা আছে তাদের বাবা মাদেরকে সাবধান করলে যে আপনারা আপনাদের সন্তানদের এভাবে শেখাবেন যে মোবাইল হাতে নিলে আগে 3 বার সাবধান করবেন যে এটা করা যাবে না, এটা করা যাবে না। বা নতুন কিছু আসলে আমাদেরকে দেখাবে, তার আগে ওখানে ইয়েস নো কিছু লিখবে না, মানে ক্লিক করবে না। এই যে হাজিদের সাথে যে প্রতারণা, এটি যেহেতু আমার হজ করার সুযোগ হয়েছে, আমাকে টেলিফোন করেছে যে আমি মিনিস্ট্রি থেকে বলছি। তা আমি বললাম, ভাই আপনি কোন তলায় বসেন, কত নাম্বার রুমে বসেন, আস্তে করে রেখে দিয়েছে। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, মিনিস্ট্রির ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে এই প্রতারণা চলছে। তারপরেও মানুষ সচেতন হচ্ছে না। এখানে লোভ একটা বড় কাজ করে। কত অনলাইনে কত মেসেজ, ইমেইলে কত মেল আসতেছে যে আপনি অত টাকা পেয়েছেন। আমি আমার কথা বলছি, তো আমি চিন্তা করি আমি তো টাকা পাওয়ার কোনো কাজ করি নাই, কোনো প্রতিষ্ঠানের সাথে আমার আর্থিক আমি কোনো পেপার জমা দেই নাই, কোনো স্পিচ দেই নাই, তো আমাকে টাকা দিবে কে? আমি চিনিও না কোন প্রতিষ্ঠান, আমি ওই মেসেজটা ক্লিকও করি না। তো এখন এই বিষয়গুলো আমাদের সন্তানদের শেখাতে হবে। আমাদের এই সাইবার সিকিউরিটি যারা কাজ করছেন, আমাদের কাজী মুস্তাফিজুর রহমান সাহেব সহ আপনারা এখানে যারা আছেন প্রত্যেকেই কাজ করছেন। আমি মনে করি কাজের পরিধি বা পরিসর আরও বাড়ানো দরকার। আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে এই সময়ে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য, আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য, আমাদের নিরাপত্তার জন্য এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস এটা খুব বেশি দরকার। এবং আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি প্রয়োজনে আপনাদের সহযোগিতা করব। আমাদের থানা ইউনিয়ন পর্যায়েও কমিটি আছে। অর্থাৎ আমি বলতে চাই, এরকম বক্তৃতা তো কিছু শেখা যাবে না, বোঝা যাবে না। ওটা দিনব্যাপী সেমিনার এবং কর্মশালা একেবারে হাতে কলমে বোঝাতে হবে। এবং পরিবারগুলোকে সতর্ক করতে হবে, বাবা মা যেন সন্তানদের মোবাইল নেওয়ার আগে ওই আমাকে যেমন ওই গাছের গোড়ায় গেলে বলা হয়েছে উঠলে পড়ে যাবে, ব্যথা পাবে, হাত পা ভাঙবে, এইভাবে সাবধান করতে হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে যে আপনারা এই গুরুত্বপূর্ণ কাজে অংশীদার, এবং আশা করি আমাদের এই দেশ জাতির কল্যাণে আমরা সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজগুলোতে একতাবদ্ধভাবে এগুলো এগিয়ে যাব
এবং আমাদের দেশ নিরাপদ হবে এবং দেশ আমাদের সকলের যেন সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আল আমিন, গবেষণা সহকারী, সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন, গবেষণা সহকারী হিসেবে কাজ করেছিলাম। এই বছর আমরা একটা প্রতিবেদন করেছি বাংলাদেশের যে সাইবার ক্রাইমের যে সিনারিও, সেটা আমরা গবেষণার মাধ্যমে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। গত জুনের 29 তারিখ এটা আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমরা সেটা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছি এবং আমাদের ওয়েবসাইটেও সেটা দেয়া আছে। তো ওটা কাজ করতে গিয়ে আমরা যেটা দেখলাম গবেষণার, যে বাংলাদেশের যে সাইবার অপরাধের যে প্রবণতা, এটা খুবই আশঙ্কাজনক। তো আমরা সেখানে বেশ কিছু সুপারিশ দিয়েছি সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে এবং আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক উদ্যোগে আমরা কিভাবে কাজ করতে পারি সেটার একটা গাইডলাইন ওই প্রতিবেদনে দেওয়া আছে। তো এখানে আমাদের পূর্ববর্তী বক্তারা সবাই বলেছেন যে এটা আসলে একক কোনো কাজ না, এটা সম্মিলিত একটা উদ্যোগ, সম্মিলিত কাজ। তো আমরা সেই জায়গাটা থেকেই কাজ করছি এবং আশা করছি যে আমরা এই সচেতনতামূলক কাজ যদি চালিয়ে নিই তাহলে নিশ্চয়ই সেটার একটা গুড ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে সেটা পড়বে। তো সবার সহযোগিতা কামনা করছি এবং সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনকে ধন্যবাদ এই কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আলামিন। এবার আমাদের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি এই পর্যায়ে ঘোষণা করছি আমাদের কুইজ পর্বের বিজয়ীদের। আমাদের কুইজ পর্বের বিজয়ীদের প্রথম হয়েছেন তাসনিম মুস্তারি তাজরি। তাসনিম মুস্তারি তাজরি। আমাদের পুরস্কার পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তামিম। তামিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পর্বের আগে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এক্সিকিউটিভ কমিটির ফাইন্যান্স সেক্রেটারি জনাব মমিনুল ইসলাম সংক্ষেপে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার এখানে কথা বলার কথা না, আপনার আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ মেহমান আছেন যাদের অনেক গুরুত্বপূর্ণ সময় অলরেডি অনেক সময় চলে গেছে। তো আমরা এটাই বলবো যে আমাদের যখনই কোনো প্রোগ্রাম বা কোনো ইভেন্ট আমরা আহ্বান করি, আপনারা যারা আমাদেরকে সময় দেন, আমরা আসলে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের প্রোগ্রামগুলোকে সাফল্যমণ্ডিত করেন। তো আসলে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে, যেহেতু একটা আমাদের আপনার ভলেন্টারি কাজ। তো আপনাদের এই অনুপ্রেরণা সামনেও থাকবে আশা করি। আপনারা যদি এইভাবে আমাদের পাশে দাঁড়ান, আমাদের ডাকে আসেন, ইনশাল্লাহ আমাদের যে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা বাংলাদেশের ঘরে ঘরে
আমাদের সাইবার সচেতনতার যে টিপসগুলো আছে বা বিষয়গুলো আছে আমরা প্রস্তুত করতে পারবো। এই জন্য আমি সবাইকে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি তামিমকে সম্মানিত অতিথিদের কাছ থেকে। তামিমকে তার অনুভূতি প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তাহমিদ শাহ তামিম। শুরুতে একটু নার্ভাস ফিল করতেছি, কারণ এতগুলো সম্মানিত স্যার আছেন, তো হয়তো কিছু বলে ভুল বলতে পারি, শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন যে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতাটা আয়োজন করছে, সেটা সত্যি হচ্ছে একটা ইনফরমেটিভ ছিল, যে আমরা অনেক কিছু জানতে পারছি, অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা ধারণা নিতে পারছি। তো আমার বলার থাকবে একটা বিষয়, যে এই প্রতিযোগিতাটা বা এই অ্যাওয়ারনেসটা যদি আমরা হচ্ছে রুট লেভেলে বা গ্রামীণ পর্যায়ে করতে পারি, সেক্ষেত্রে আশা করি আরও অনেক উপকার হবে। যে গ্রামের যে এই বিষয়গুলো হচ্ছে অনেক সচেতন না, কিন্তু তারা যদি গ্রামীণ পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে বা হচ্ছে উপজেলা পর্যায়ে একটা কোনোভাবে যদি আয়োজন করা যায় বা অ্যাওয়ারনেস করা যায় এই বিষয়ে একটু যদি ভেবে দেখেন, তাহলে আশা করি অনেক উপকার হবে সেই অঞ্চল মানুষজন। থ্যাংক ইউ। আমাদের আরেকজন উপদেষ্টা আছেন, জনাব আল ফারুক ইবনে নাজিম। একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনি, এরপরে পরবর্তী পুরস্কারে আমরা যাব। আসসালামু আলাইকুম, আমি আল ফারুক ইবনে নাজিম। মুস্তাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের অতিথিবৃন্দকে। আমি বেশি কথা বলবো না। বেসিক্যালি আমি এখানে খুব একটা বেশি কন্ট্রিবিউট করতে পারিনি। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেসের প্রথম প্রোগ্রামটাতে আমি ছিলাম, যেদিন এটা স্টার্ট হয়। তারপর সাধারণত অনেক ক্ষেত্রেই আমি অত ভালোভাবে সময় দিতে পারিনি। তবে আজকে আমরা অনেক দূর এসেছি এই অর্গানাইজেশনটা নিয়ে। আমরা অনেক কথা বলেছি অনেকের সাথে। ডিডি মহোদয় আছেন, তার সাথেও অনেক কিছু ব্যাপারে কথা হয়েছে। আমরা সবকিছুর মাঝখানেই বুঝতে পারি যে এই যেমন এই রুমটার মধ্যে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি, প্রত্যেকেরই মাথায় একটা জিনিস থেকে আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি কনসার্ন সবার আছে বিভিন্নভাবে বিভিন্ন সেগমেন্টে। সম্ভবত কনসার্নগুলা কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শেষ হবে, বা কোন জায়গা থেকে টপ টু বটম না বটম টু টপ, এরকম অনেক ব্যাপারে আমাদের অনেক সংশয় আছে। আশা করি যেমন ডিজি মহোদয় বললেন, উনি ওনার পক্ষ থেকে ওনার ইচ্ছার কোনো অভাব নেই। আশা করি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সেই পরিমাণ সাহায্য পাবো স্যারের মন্ত্রণালয়ে, যাতে উনি আরো উদ্যোগী হতে পারেন এবং এরকম কোনো কিছু একটা প্রণয়ন করতে পারেন। আবারও সবাইকে ধন্যবাদ আমাকেও এখানে আনার জন্য, এবং আমিও খুব আনন্দিত ফিল করছি আপনাদের সাথে এখানে একত্রিত হতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আবার ফেরত যাচ্ছি পুরস্কার বিতরণীতে। সম্মিলিতভাবে তৃতীয় স্থান অর্জন করেছে মেজবাউল বাহার ও মোহাম্মদ শহীদুল ইসলাম। এ পর্যায়ে আমরা হ্যাকাথন চ্যাম্পিয়ন আবরার ফায়াজ, মমিনুল ইসলাম হিমেল, তাসনিম কবি সাদিককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
তারাও একটু আসেন না মাহমুদ ভাই, টিটু ভাই, প্রফেসর মাসুম ভাই, প্রতিষ্ঠানগুলো প্লিজ। সরি, আমি সবার নাম করতে পারছি না। একটু উপরে ধরেন। ওই চেকের ব্যাংক কিন্তু আমি আমার কাছ থেকে চেক ভাঙাইনি। Congratulations and welcome once again. এই পর্যায়ে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হ্যাকাথনের রানার আপ টিম ইউসুফ আব্দুল্লাহ ফাহিম, মার্জিয়া সুলতানা চৌধুরী এবং ফারহানা মাহবুবাকে। আমাদের আরেকজন উপদেষ্টা আছেন জনাব আব্দুল আল মাহমুদ, এজিএম এক্সপোর্ট বিজনেস ডেভেলপমেন্ট, একমি কনজিউমার প্রোডাক্ট লিমিটেড। প্লিজ মাহমুদ ভাই যদি আইসা একটু সংক্ষেপে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি দ্বিতীয় দিন এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনে প্রোগ্রামে অফিসিয়ালি জয়েন করলাম। তো প্রথম থেকে যখন আমি মোস্তাফিজ ভাই সম্পর্কে, মোস্তাফিজ ভাইয়ের কাছ থেকে এই সম্পর্কে জেনেছি, তখন থেকে আমার এই কাজের প্রতি একটা আগ্রহ আছে, একটা ভালোবাসা আছে। বিকজ আমরা আসলে সবাই ফিল করি যে স্যাররা এখানে যেটা বললেন যে সবাই আসলে আমরা সাইবার, অথবা আমি একটা ইনভয়েস দিই নেই, আমার কোম্পানিতে একটা বিল করা হচ্ছে, এ ধরনের অনেকগুলো